এই হতচ্ছাড়া, তোকে ভালো বলতে বলতে মাথায় উঠে গিয়েছিস? এত জোরে বেল কে বাজায় শুনি? সুবেদারের মায়ের এমন কথায় নমিতা খিলখিলিয়ে হেসে উঠল। সুবেদার নমিতার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে মায়ের দিকে তাকালো। আম্মা, মানুষ দেখে শুনে একটু কথা বলবে না? হ্যাঁ হ্যাঁ, ছেলের সাথে কথা বলতে এখন আমি মানুষ বিবেচনা করব? বলেই সে ভেতরে চলে গেল। সুবেদার ঠাস করে নিজেদের অ্যাপার্টমেন্টের দরজা লাগিয়ে দেয়। নমিতা হাসতে হাসতে তৃতীয় তলায় উঠে গেল। সে এতদিন জানতোই না সুবেদার এখানে থাকে। সেদিন শুনেছিল নতুন ভাড়াটি এসেছে, তারাই হয়তো। মেজর ওয়ালিউল্লাহ এতটুকু বলে থামলো। প্রেস মিটিংয়ের সামনে দাঁড়িয়ে আছে 6 জন সেনা কর্মকর্তা। থানচির এই হামলা নিরাপত্তা বাহিনীর প্রধান কমান্ডার দর্পণ এহসান থাকলেও তার শারীরিক অসুস্থতার কারণে তাকে সাময়িকভাবে সব কিছু থেকে অব্যাহত দেওয়া হয়েছে। তাই প্রেস মিটিংয়ে মেজর ওয়ালিউল্লাহ অ্যাটেন্ড করছে। প্রেস মিটিং শেষ করে মেজর ওয়ালিউল্লাহ থমথমে মুখে মেন অফিসে ঢুকে চওড়া বুকটি দাপিয়ে শটান দাঁড়িয়ে আছে। চোয়াল শক্তভাবে এঁটে আছে। মেজর ওয়ালিউল্লাহ সোজা দর্পণের সামনে এসে দাঁড়ায়। হাতের কাগজটি তার হাতে দিয়ে চোখে চোখ রেখে বলে। দর্পণ সপ্রতিভ চাহনি দিল। মুখশ্রীতে শ্রদ্ধার আভা ফুটে উঠেছে অচিরেই। বিগলিত কণ্ঠে বলে, আমি জানতাম একজন দেশসেবক কখনোই নিজেকে লুকিয়ে রাখতে পারবে না। থ্যাংক ইউ স্যার, এবার চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হবেই হবে। বান্দরবান সেনানিবাস যেই এরিয়ে ভুক্ত সেই এরিয়া বা এলাকাটাকে ক্যান্টনমেন্ট হিসেবে অবহিত করা হয়। সরকারি ও সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা কোনো এক বা একাধিক এলাকাকে যেখানে সশস্ত্র বাহিনীর কোনো অংশ অবস্থান করে, যাহা উত্তরূপ এলাকার পার্শ্ববর্তী সন্নিহিত স্থান, উত্তরূপ বাহিনীর ব্যবহারের জন্য সেই এলাকাটিকে ক্যান্টনমেন্ট এলাকা হিসেবে ঘোষণা করা হয়। এই এলাকার প্রতিটি ক্ষেত্রে আলাদা আলাদা আইন প্রণয় করা থাকে সরকার কর্তৃক। এখানে আলাদা নিজস্ব সিটি কর্পোরেশন, পৌরসভা রয়েছে, যা আইন কিংবা ওই সশস্ত্র বাহিনীর দ্বারা পরিচালিত হয়। বান্দরবানের এই ক্যান্টনমেন্ট বিশাল একটা এলাকা জুড়ে। এখানে অবস্থানরত সকলকে আইনি নিয়ম শৃঙ্খলার মধ্যেই থাকতে হয়। আর এই বিশাল ক্যান্টনমেন্টের এরিয়া কমান্ডার ও এক্সিকিউটিভ অফিসার হলো মেজর ওয়ালিউল্লাহ। সেনাবাহিনীর একজন শ্রেষ্ঠ সামরিক অফিসার, বর্তমানে ক্যান্টনমেন্টের একজন ক্ষমতাধর অফিসার বলেই গণ্য করা হয়। পুরো ক্যান্টনমেন্টের সকলেই তার কথার প্রেক্ষিতে চলতে বাধ্য। চাকরির শেষ পর্যায়ে নিজেকে গুটিয়ে নিলেও নিজের সততা, দেশের প্রতি অনুরাগকে দমিয়ে রাখতে পারে না সে। ট্রাই-7-এর জন্য গঠিত সিক্রেট তদন্ত কমিটির জন্য মেজর আলিউল্লাহর সমর্থন তাদের গতিবিধি আরও দ্বিগুণ করে তুলতে সক্ষম। তাই মেজর আলিউল্লাহর সমর্থন মেজর দর্পণের জন্য সুসংবাদ বহন করে। তবে তীক্ষ্ণ বুদ্ধি দীপ্তমান ব্যক্তিটি যে মেজর ওয়ালিউল্লাহকে দিয়ে নিজের যাত্রা শুরু করেছে, এ ব্যাপারে সে খুনাক্ষরেও টের পাননি। বয়সের দ্বারগোড়ায় দাঁড়িয়ে থাকা পৌর ক্ষমতাধর ব্যক্তিটি শ্যাওলাটে প্রাচীরের ক্ষণকদম বাদ চোখ বিরক্ত করা লাল লাইটের স্থিমিত আলোয় দেখা মিলছে। ধোঁয়াটে ধুলোময় ভ্যাবসা গন্ধ দেহে ভয়ার্ত উত্তেজনা সৃষ্টি করে। মস্তিষ্ক ঝিম ধরে আসে। এ যেন আসনির দিকে ধাবিত হচ্ছে, যেখান থেকে মৃত্যু ব্যতীত নেই কোনো নিস্তার। একবার ঢুকলে শ্বাস প্রশ্বাসের গতি বাড়ে জীবনের অনিশ্চয়তা। এমন একটা ভয়ঙ্কর বিদঘুটে জায়গা হলো সেনানিবাসে অভ্যন্তরে থাকা কারাগার, যেটা অর্ধমৃতের আড়ালে তিমিরে ডুবে আছে। ক্রুদ্ধ পায়ে বড় বড় কদম ফেলে সুড়ঙ্গের মতো সরু পথ বেয়ে চলেছে। চারখানা ধাতব শিকের গেট পেরিয়ে অন্ধকারে আচ্ছন্ন এক বিশাল আকার দালানের ভেতর ঢুকলো দর্পণ। পাছে এক সৈন্য এসে তার শরীর থেকে খাকি পোশাকটা খুলে ফেলল। কোমরের বেল্ট খুলল। খাকি প্যান্টের উপর সেটে আছে ফুল গ্রেন লেদারের বুটজোড়া হাঁটু অবধি। গাত্রে তখন শুধুমাত্র একটা কালো গেঞ্জি, সেটি মাংসল পেশিগুলোতে আটসাট হয়ে লেগে আছে। সজারু কাঠের মতো চুলগুলোকে ফাঁক বেয়ে শ্বেত জল বেয়ে পড়ছে। কারাগারের এই খানটায় কোনো বৈদ্যুতিক পাখা নেই, তাই মিনিট যেতে ব্যক্তিটির দেহের লোমকূপ নোনা জল ছেয়ে দিয়েছে। দর্পণের পেছনে আসা সুবেদার, অদ্রিতা, দিলজার 3 জন শটান শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এই 3 জনও তদন্ত কমিটির সদস্য। কোমর থেকে নলাকার ধাতব অস্ত্র দুটো খুলে টেবিলে রাখলো দর্পণ। কপাল ঘেঁষে নোনাজলগুলোকে একদম অবহেলা করে ধনুকের ন্যায় তীক্ষ্ণ শানিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কত ডিগ্রি পর্যন্ত চার্জ করেছেন? কারাগারের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা লোকটির সাথে সাথে এই উত্তর করল, 3 ডিগ্রি পর্যন্ত স্যার। নো অ্যান্সার? নো স্যার। স্মিত গলায় বলল সৈন্যটি। পরবর্তী কোনো শব্দযোগ শোনা গেল না। ব্যস্ত গতিতে ধাতব গেট খুলে দিতেই মাথা নুইয়ে ঢুকে গেল কারাগারের ভেতর।
বাহির থেকে থাই গ্লাসের দেয়াল ভেদ করে সকলেই ভেতরে সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছে। 8 জন লোহার চেহারের সাথে হাত মুখ বাঁধা অবস্থায় ঘাড় নুয়ে বসে আছে। শরীরে বিভিন্ন জায়গায় থেতলে গেছে, সেখানে রক্তাভ হয়ে আছে। তাদের সামনে ডেস্কে অচল পড়ে আছে একটা ড্রিল মেশিন। ভেতরে থাকা সৈন্য একটা চেয়ার এনে তাদের সামনে রাখলো। বিনা বাক্য ব্যয়ে দর্পণ সেখানে আসন গড়ল। সরু দৃষ্টিতে সকলের বেহাল দশা পর্যবেক্ষণ করে খানিক অসন্তুষ্ট হলো। সামনে থাকা 28 কি 29 বছরের একটা যুবকের চোয়াল চেপে এদিক ওদিক ফেরালো। অবস্থা এতটাই খারাপ যে কথা বলার পর্যায়ে নেই। সে সকলের দিকে চোখ বুলায়। সময়ের মূল্য জানা এই চতুর মেজর যে মুখ পড়েছে তা হয়তো কেউ বুঝতেই পারছে। যতটা না বেহাল দশা হয়েছে তার থেকেও বেশি ভান করে পড়ে থাকাই যেন তার কাল হয়ে দাঁড়ালো। অষ্টপুট বিস্তৃত হলো, শান্ত কণ্ঠে বলল, সপ্তম চেয়ারের জন বাদে সবাইকে অন্য কক্ষে নিয়ে যান। ব্যক্তিটি নড়ে চড়ে উঠল। দেহের সব কিছু নিশ্চল থাকলেও মনি জোড়া অস্থিরভাবে ঘোরাফেরা করছে, যেটা নেহাতি ব্যর্থ প্রচেষ্টা। দর্পণ সোজাসুজি তার সামনে বসলো, বিচক্ষণ কণ্ঠে শুধালো, সারাদিন ড্রাগস নিয়ে মাতাল হয়ে পড়ে থাকে। সপ্তাহবাদ কোনো মোটা অঙ্কের কাজ পেলে হিংস্র হয়ে ওঠে। উল্লাসে শরীরে সকল উদ্দামতা নিয়ে কাজ করে পরের সপ্তাহ জিরিয়ে খাওয়ার জন্য। এমন মামুলি হাত সাফাইয়ের কাজে পারদর্শী ওই 7 জন। কাজটি কে করছে, কেন করছে, এইসব দেখার ভাবনা তাদের নয়। এজন্য তাদের কাছে অযথা জিজ্ঞাসাবাদ করে সময় নষ্ট করার মতো অভিপ্রায়ও আমার নেই। কিন্তু তুই এক্সেপশনাল। এখন আমি কি তোর সাথে এক্সেপশনালি বিহেভ করবো নাকি তুই নিচে থেকে বলবি? শেষের কণ্ঠে যেন মৃত্যুর আহ্বান খুঁজে পেল অর্ধবয়স্ক ব্যক্তিটি। ফ্যাসফ্যাসে ভাঙা দারাজ গলায় বলল, আমি জানি না, আমাদের শুধু কাজ করার জন্য টাকা দেওয়া হয়েছে, আমরা কাজ করেছি, এর বাইরে আমি কিছুই জানি না। দর্পণ হাসলো। থানচির হামলায় ঘাতকদের কাউকেই ধরতে পারেনি, সকলে পালিয়ে গেছে। প্রেস মিটিংয়ের সামনে এটা বললেও ওটা ছিল পুরোটাই মিথ্যে। বরং নিহত 2 জন বাদে সকলেই সেনাবাহিনীর হাতে আটক হয়েছে। এটা গোপন রাখার অনুরোধ সেই করেছিল মেজর অলিউল্লাহর কাছে। দর্পণ চেয়ার ছাড়লো, আড়ম্বরতা ভেঙে মাল্টিপ্লাগের নীল রঙের বাটনটা টিপ দিয়ে অন করলো। ড্রিল মেশিনের লাইন লাগাতে লাগাতে বলল, পুরো দেশ জানে থানচির হামলায় সেনা কর্মকর্তা ও বিজিবির হাতে কোন ঘাতক আটক হয়নি। তুই আর আমি জানি তোরা সকলে আটক। তোকে যদি মেরেও ফেলি তবে কেউ খোঁজ নিতে আসবে না, কিংবা আমাদেরও জবাবদিহিতা করতে হবে না দেশবাসীর কাছে। জানি না। আবারও একই কণ্ঠ ব্যক্তিটির। দর্পণের তাতে ভাবান্তর নেই, সে নিজ কাজে ব্যস্ত। বলল, আর কত জায়গায় এমন হামলা করা হবে? কিছুই জানি না। তোদের এই চক্রে কতজন সামিল রয়েছে? জানি না। কর আদেশে এগুলো করছিস, উদ্দেশ্য কি? উড়োভাষা তো কিছু জানিস? জানি না। বলে ক্ষিপ্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল ঘাতকটি। বলতে বলতে উচ্চ শব্দ দূষণকারী ঘূর্ণায়মান ড্রিল মেশিনটা সরসে চোখের মণি বরাবর তাক করল দর্পণ। 1 ইঞ্চি পরিমাণ দূরত্ব। ঘাতকটি শক্তভাবে আর্তনাদ করে সেটে গেল দেয়ালের সাথে আরও গভীরভাবে, কেননা 1 ইঞ্চি নড়লে ড্রিল মেশিনটা তার চোখে ঢুকে যাবে। অথচ সামনের ব্যক্তিটি নিশ্চিন্তে সেটা এমন দক্ষ হাতে আঁকড়ে আছে, ইঞ্চির দূরত্বের একটুও নড়চড় হয়নি। পরিমাপে এতটাই নিপুণ নিগুড়। চোখে মুখে তার হিংস্র ভাব উপচে পড়ছে। এগুলো শুধুমাত্র টাকার বিনিময়ে কাজ করা কর্মচারী, তাদের পেছনে সে মোটেই নিজের শক্তি ও সময় অপচয় করবে না। ঘর্মাক্ত বদন নিয়ে ক্ষিপ্ত গতিতে বেরিয়ে এলো দর্পণ। পাছে এক সৈন্য তার পোশাকটা পরাতে এলেই অধৃতা সেটি ছো মেরে নিয়ে গেল নিজের হাতে। হাসি মুখে নিজের পরিয়ে দিল সেটা দর্পণকে। বলিষ্ঠ দেহের খোঁজে খাজে খাজে মোহম্মান দৃষ্টি দিতে ভুলল না, যে দৃষ্টিতে লেগে আছে মুগ্ধতা, যেটা শুধুমাত্র বলিষ্ঠ দেহাবয়ে লোকটার জন্যই বরাদ্দ। তবে দর্পণের সেদিকে খেয়াল নেই। সে দক্ষ হাতে বেল পরে তাতে নলাকার ধাতব অস্ত্রটি কোমরে ঢুকিয়ে নিল। খাকি পোশাকটি দেহে সেটে যেতেই সে পা বাড়ালো। সুবেদার দিলজার অধৃতা তার সাথে তাল মেলাতেই গমগমে আওয়াজ আসে, এগুলো শুধু শেকড় না জানা শাখা প্রশাখা। তারা কেন করছে, কার জন্য করছে কিচ্ছু জানে না। তাদের লেনাদেনা শুধু টাকার সাথে। শিকড় বহুদূর। রোয়াংছড়ি বড়বাজার সংলগ্ন জামে মসজিদের বামপাশ থেকে যাওয়া গলি নম্বর 27, পুরোনো বাজারের হাজী লতিফ মাহমুদের আটার ফ্যাক্টরি, নোটদেশ। ততক্ষণে কারাগারের সুড়ঙ্গ পথের সম্মুখ দুয়ারে পৌঁছে গেছে তারা। ভেতরে তখন সকলে ব্যস্ত কারাগারের চেয়ারে বাঁধা ঘাতকটির লাশ সরাতে। সাইফ আশফাক আশরাফের নিজস্ব কোম্পানি রয়েছে, আশা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ।
বান্দরবানের এটা একটা খ্যাতিপ্রাপ্ত কোম্পানি। প্রতি বছরই বিপুল পরিমাণে বিদেশে বিনিয়োগের পাওয়ার মাধ্যমে ব্যবসায়িক স্ট্যাটাসের দিক থেকে টপে রয়েছে এই কোম্পানিটি। সফলতার কৈফিয়ত প্রয়োজন পড়ে না যখন দুই তখর সেনা কর্মকর্তার এমডি হয়। আর আশরাফের কারণেই মূলত বিদেশি বিনিয়োগ বেশি এই কোম্পানিতে। নয়তোবা আশা ফাউন্ডেশনের মতো এত বিস্তৃত পরিধির আশ্রমটি কারো দান অনুদান দয়া ছাড়া চালিয়ে নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার হতো। এর জন্যই সাইফ মাথা উঁচু করে আত্মগরিমা নিয়ে বলতে পারে, আশা ফাউন্ডেশনের প্রতিটি বাচ্চা তার সন্তান। তাদের লালন পালন আজ পর্যন্ত তার কোনো বাহ্যিক অনুদানের প্রয়োজন পড়েনি। অবশ্যই এর জন্য আল্লাহ শুকরিয়া জানাতে ভোলে না সাইফ। অপরাহ্নের শেষ আলোক ছড়াটা আছড়ে পড়ছে তখন পাহাড়ি সরু অলিগলিতে। সূর্য তখন বিদায় নেওয়ার জন্য প্রস্তুত। পাহাড়ের গায়ে সবুজ শ্যাওলা পাহাড়ের নিজস্বতাকে একদম লুকিয়ে রেখেছে আবরণের ন্যায়ছে। আশরাফ উপভোগ করছে অপরাহ্নের সময়টা। এই প্রথম সে নিজে ড্রাইভ করছে বান্দরবানের রাস্তায়। এর আগে ড্রাইভার করতো, এখন সে মোটামুটি সব চিনে গেছে, তাই আজ সে নিজেই ড্রাইভ করে যাচ্ছে। সারাদিনের কাজ শেষ করে বিদেশি ক্লায়েন্টদের সাথে মিটিং করে মাত্রই ফিরছে বাড়িতে। চোখের আইরিশ জোড়া যখন ঘুরছে অনুমতিবিহীন নির্লজ্জের মতো, তখন চোখে বাঁধে অস্বাভাবিক কিছু। ঠিক যেমন ঘরে একটা ইঁদুর ছানা থাকলে তার দিকে নিজের ঘরের সহ পাড়া প্রতিবেশীদের সকল বিড়ালের নজর থাকে ইঁদুরটির উপর, ঠিক তেমন ঘটনা। কিন্তু ঘটনা হচ্ছে এই ইঁদুরের ছানাটাকে তার চেনা চেনা লাগছে। গতি স্মুথ হলো। নীলরঙা কোমর কাটা পোশাকে আবৃত হ্যাংলা পাতলা দেহটি, সঙ্গে বদনে জড়িয়েছে সিলভার প্রলেপ অলংকার, মাথায় গলায় হাতে পায়ে কোমরে ঠিক যেন জীবন্ত অপরিচিতা ফুল। এ যায় তার না হওয়া ও ভাগ্নি। পিঠে বেতের ঝুড়ি, হাতেও একটা ছোট্ট ঝুড়ি যেখানে এক কুড়ির মতো ডিম আছে। চোখের দু কিনারায় থুতনিতে সব সময়কার মতো সুতরাং চিহ্ন বসে আছে। কাজল টানা চোখ দুটো থেকে টুপটাপ অশ্রু গড়িয়ে পড়ছে। হাতের ছুরিটা আঁকড়ে স্যাঁতস্যাঁতে শ্যাওলাটে পাহাড়ের সাথে লেগে আছে কান্নারত দেহটা। তাকে ঘিরে আছে দুই হ্যাংলা রুগ্ন দেখতে যুবক, শরীরে ভারসাম্য যাদের টলমলে, চোখ দুটো লাল হয়ে আছে এলাকার নেশাগ্রস্ত ছ্যাঁচড়া বখাটে বলাই চলে। আশরাফ মিচকে ছ্যাঁচড়া দেখে মাথা নাড়ায়। এই লোভনীয় ইঁদুর ছানার পথে ঘাটে সন্ধ্যাবেলায় নির্জন স্থানে ঘুরে কেন বেড়ায়? ধীর স্থির হেঁটে ছেলে দুটোর পেছনে গিয়ে দাঁড়ালো। কর্ণদয় ছুঁয়ে গেল কিছু বিশ্রী নোংরা কথায়। চোয়াল খানিক শক্ত হয়ে গেল। এখানে তার শিয়া থাকলে ঠিক মেরে ফেলতো এই দুটোকে। থমথমে গলায় বলল, এই যে ছোট ভাইয়েরা, সমস্যা কি? ছেলে দুটো টলমলে চোখে ঘাবড়ানো দৃষ্টিতে তাকালো। তারা কালপ্রিট নয়, এটা প্রমাণ করার প্রচেষ্টায় হাবাগোবা হেসে বলে, এমন কিছু না, আমাদের নিজস্ব ব্যাপার, আমরা বুঝে নিব, একই পাড়ার লোক আমরা, আপনারা আপনার কাজ করেন। আশরাফ ভ্রু নাচায়। ব্লেজারের আড়ালে কোমরের বাঁ পাশে টি শার্ট একটু জাগিয়ে সুর টেনে বলে, ও, আপনাদের নিজস্ব ব্যাপার, তাই তো? ছেলে দুটো একবার আশরাফের কোমরের দিকে তাকালো। তৎক্ষণাৎ উল্টো দিকে টলমলে পা বাড়িয়ে হাঁটা ধরে। দুপা যেতে সেটা দৌড়ে পরিণত হয়। আশরাফ সেদিকে থেকে চোখ সরায়। তাদের তিনজন বাপ ছেলে দুলাভাইয়ের কাছে এগুলো লাইসেন্স প্রাপ্ত দু একটা সবসময় থাকে। বলা বাহুল্য এর কারণ শিয়ার নিরাপত্তা। চোখ সরিয়ে তাকায় পাহাড়ের গায়ে এটে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। এখনো কাঁপছে ভয়ে। সে তিরিক্ষি কণ্ঠে বলে, এমন ইঁদুর ছানার কলিজা নিয়ে বের হও কেন রাস্তাঘাটে, তাও আবার এমন সংসেজে? মিনময়ী ভোরকে গিয়ে আশরাফের দিকে তাকালো। লোকটা তাকে চেনে। সে ভেবেছিল কোনো পথচারী হবে হয়তো। ঘন পল্লব ঘেরা অশ্রুসিক্ত নয়নে পিটপিট করে তাকালো মিনময়ী। আশরাফকে দেখে মনে করার চেষ্টা করলো সে কে। মিনময়ী তাকানো দেখে আশরাফ আরও ক্ষেপে গেল। মেজাজ দেখিয়ে বলল, কি হলো, এখন মনে পড়ছে না আমি কে? যাকে তাকে মামা বলে এসে এমন, এখন মনে পড়ছে না? ইঁদুরও তো তোমার থেকে ভালো স্মৃতিশক্তি রয়েছে। এখন বলো, এই ভর সন্ধ্যায় কোথায় যাচ্ছিলে এমন সংসেজে? মিনময়ী এতক্ষণে বুঝলো এটা মনির মামা। সে নত মস্তিষ্কে চোখ মুছে বলে, আব্বার কাছে যাচ্ছিলাম, দোকানে ডিম শেষ হয়ে কত গিয়েছিল, বড় সাহস! সেগুলো দিতে। ইঁদুরের কলিজায় সাহস আছে দেখছি, তবে ঘাটে বুদ্ধি নেই। কেন, কোনো ভাই নেই কিংবা ছেলে মানুষ দিয়ে পাঠানো যেত না? আমরা 3 বোন, আব্বা ছাড়া কোনো পুরুষ নাই ঘরে। মিনময়ী থমথমে গলায় বলে। আশরাফ আর চোখে দেখে নিল চুপসে যাওয়া মেয়েটাকে। অনেকটাই ভয় পেয়েছে বোঝাই যাচ্ছে। পাবে নাই বা কেন, ছোট্ট একটা মেয়ে, বয়স হবে কত, 19 কি 20। চাপা তপ্ত শ্বাস বের করে বলে, কোথায় তোমার বাবার দোকান, বলো আমি পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ, দরকার নেই, আমি একাই যেতে পারবো। মিনময়ী ইতস্তত গলায় বলল। আশরাফের মেজাজ চটে গেল। চিবিয়ে চিবিয়ে বলল,
চুপচাপ গাড়িতে উঠে বসো, নয়তো এখনই ওই মাতাল দুটোর হাতে তুলে দিয়ে আসবো। আর বাক্য ব্যয়ের প্রয়োজনীয়তা পড়েনি। কলের পুতুলের মতো গিয়ে গাড়ির সামনে দাঁড়ায় সে। দুবার দরজা ধরে টানলো, কিন্তু খুলল না গাড়ির দরজাটা। মিনময়কে দাঁড়িয়ে থাকতে দেখে আশরাফ ভ্রুকুচকে বলে, কি হলো, উঠছো না কেন? কোলে করে উঠাতে হবে? মিনময়ী গাইগুই করলো, মিনমিনে কণ্ঠে বলল, এটা খুলে কিভাবে? অনেক শক্ত, খুলছে না তো। আশরাফ অবাক হলো। এই যুগের মেয়ের থেকে এটা আশা করেনি সে। নিজের ভাবনা নিজের কাছে রেখে গাড়ির দরজাটা খুলে দিল, হাত বাড়িয়ে বলল, না, ওঠো। আর এই যে ডিম দোকানের জন্য নিয়ে যাচ্ছ না, এগুলো থেকে নিজেও কটা খেও, নয়তো দেখা যাবে কোনোদিন বাতাসের সাথে ঘুড়ির মতো উঠছো। উজানিপাড়ার মারমা বাজারে বেশ রমরমা ভিড়ে মুখরিত হয়ে আছে বংডং মুন্ডি হাউস। গনগনে চুলোর উপর দৈত্যাকার হাড়ির চারপাশে খদ্দরের আসর জমেছে। মন্ডি হলো নুডলস সদৃশ এক বিখ্যাত ঐতিহ্যবাহী খাবার বান্দরবানের, বিশেষ করে নিগোষ্ঠীদের কাছে, যেটা এখন সবার কাছে প্রিয় খাবার হয়ে উঠেছে। কাঠের একটা দোকান, সামনে 4-5টা কাঠের চেয়ার টেবিল, কিছুটা ধাবা আকৃতির, পাশে একটা হস্তশিল্পের দোকান যেখানে উপজাতিদের ঐতিহ্যবাহী পোশাক বিক্রি করা হয়। সব কিছুই নিজ হাতে তৈরি। মিনময়ীরা বাবার হোটেলটা চালায় এবং মিনময়ীর মা ছোট বোন বস্ত্র ও সরঞ্জামাদি দোকানটিতে চালায়। তাতেও যেন 6 জনের পরিবারটা হিমশিম খেয়ে যায় পৃথিবীর বুকে নিজেদের অস্তিত্ব টেকাতে। মোটা অঙ্কের যৌতুক দেওয়ার পরেও যখন স্বামীর বাড়িতে জায়গা হয়নি, তখন মিনময়ীর বড় বোন এক কন্যা সন্তান সমেত বাবা মায়ের কাছে এসে তাদের কাজে হাত বাটায়। দিনের পর দিন শ্বশুরবাড়িতে মার খেয়ে অসম্মানিত লাঞ্ছিত হতে হতে যখন ত্যক্ত হয়ে উঠেছে, তখনই হাসি মুখে বিদায় নিয়ে চলে এসেছে বাবা মায়ের কাছে। পুরুষের পদতলে মৃতের মতো বেঁচে থাকার চেয়ে নিজের পায়ে আত্মসম্মানের সহিত দারিদ্র্য জীবনযাপন করাও তার কাছে উত্তম পন্থা মনে হয়েছে। সে থেকে বাবা মায়ের সাথেই রয়েছে সে, এর জন্য বাবা মায়ের পুরো সাহায্য পেয়েছে। মা বাবা নামক মানুষ দুটো কখনো এটা বুঝতেই দেয়নি তারা বাড়তি বোঝা, বরং মেয়ের ইচ্ছাকে সম্মান করেছে। মিনময়ী আগে মায়ের সাথে দোকানে থাকতো, কিন্তু কিছু কুরুচিপূর্ণ খদ্দরের পাল্লায় পড়ে তার এখানে আসা বন্ধ হয়। গাড়ি থামিয়ে চারপাশ অবলোকন করলো আশরাফ। ঘাড় ঘুরিয়ে একবার কাচুমাচু করে বসে থাকা মেয়েটার দিকে তাকিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দিতে মেয়েটা যেন প্রাণ ফিরে পেল, সাথে সাথে হুড়মুড় করে নেমে পড়লো গাড়ি থেকে। পেছন ফিরে একবারও তাকায়নি, এমনকি সৌজন্যমূলক একটা ধন্যবাদও দেয়নি। এতেই যেন পেছনে রেখে যাওয়া আধবুড়ো সুদর্শন পুরুষটির গায়ে লাগলো। এই নেংটি ইঁদুর ছানার কত বড় কলিজা, তার মতো উপকারী বিড়ালকে কিভাবে অসম্মান করে গেল। ফুঁসে উঠে সেদিকে গরম চোখে তাকালো। মুহূর্তেই ধুলো উড়িয়ে শাসা করে গাড়িটি নিজ গন্তব্যে ছুটল। গাড়িটি যেতেই মিনময়ী সেদিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। লোকটা কেমন যেন খেচড়া, শুধু শুধু মেজাজ দেখায়। সোফায় হাঁটু গুটিয়ে বসা, সিয়াসা ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে আর নাক টানছে। সামনে পড়ে আছে এক ঝাঁক ব্যবহৃত টিস্যু। মিনি ঠোঁটে সেলাই করে শটান হয়ে দাঁড়িয়ে আছে সোফার পেছনে। ডাইনিং টেবিলে বসা আশফাক আহমেদ, আশরাফ আর সাইফ প্রতিক্রিয়াহীন মুখের সামনে মেলে ধরে আছে তেলে চুপচুপা পড়ে কালো হয়ে যাওয়া বড়টা। প্লেটে রয়েছে বুলা ভাজি। সকাল সকাল এমন কুখাদ্য জুটবে জানলে তারা আজ বাসায় খেতই না, বাইরে যেত। তবু এমন শাস্তি দেওয়ার মানে কি? আশরাফ মুখ বিকৃতি করে একবার ভাগ্নি আর একবার নিজের প্লেটের খাবার দেখছে। ভাগ্নির রাগের সাথে আগে থেকে পরিচিত থাকলেও এই অভিজ্ঞতা নতুন। ভাগ্নি তার রাগলে এই শাস্তি দেয়া এটা সে জানতো না। সাইফ ভ্রুকুটি করে আশরাফের দিকে তাকালো। ঘরে ঘরে মূলা কে রেখেছে? হ্যাঁ, আশরাফ কাঁধ ঝাঁকালো, সে জানে না। আমি কিনি নাই দুলা ভাই। সাইফ শিকারি চোখে শ্বশুরের দিকে তাকালো। আশফাক থতমত খেয়ে গেল সাইফের দৃষ্টি দেখে। গম্ভীর গলায় বলল, মূলা খাওয়া ভালো, শরীরে সব কিছুই প্রয়োজন আছে, বুঝলে? আশফাক আহমেদের বলতে দেরি আর সাইফ আশরাফের তাদের প্লেট এগিয়ে দিতে দেরি না আশফাক আহমেদের দিকে। সমস্বরেই বলল, প্লিজ এটা খেয়ে শরীরের প্রয়োজনীয়তা মেটান। নিজে কিনেছেন, নিজে খান। আশফাক আহমেদ ইতিউতি করতে শুরু করলো মূলাবাজির দিকে তাকিয়ে। আতপোড়া মরিচে লাল হয়ে আছে, এখন পর্যন্ত মুখে দেয়নি, তবুও নিশ্চিন্তে লবণে তেতো হয়ে আছে এটা। তাদের গিন্নি রেগে থাকলে শাস্তিস্বরূপ এটাই করে তাদের সাথে। তাদের ঘরের কেউ মূলা খায় না, এটা সে জানে, এমনকি সে নিজেও মূলা খায় না। তবুও সেদিন সুপার শপে দেখলো তাজা তাজা লাল লাল মূলা উঠেছে। মূলাগুলোর বাহ্যিক রূপ আর সতেজতা দেখে তার কিনতে মন চাইল, তাই কিনে নিয়েছে। খাওয়া না খাওয়া পরের ব্যাপার, কিন্তু সেটা যে এইভাবে তাদের উপর শাস্তি হয়ে আপতিত হবে এইটা সে ভাবতে পারেনি।
এড়ানোর উপায়ও নেই, তবুও চেষ্টা করার কোনো বিকল্প নেই। গলায় জোরে নিয়ে গমগমে স্বরে বলে, কেন আমি একা খাবো কেন? তোমরাও খাবে। আমার গিন্নি কত কষ্ট করে সকাল সকাল উঠে রান্না করেছে তো তোমাদের খাওয়ার জন্য। সেখানে তোমরা আমার গিন্নিকে অপমান করছো। এ এ, 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 আমি কিন্তু একটুকু বরখাস্ত করবো না। আমার গিন্নি রান্না করেছে, সকলে চুপচাপ খেয়ে উঠবে, নয়তো কিন্তু আমি সকলকে দেখে নেবো। হ্যাঁ, তাই বুঝি? তবে নিজে এখনো মুখে তুলছেন না কেন? ভয় করছে বুঝি? সাইফ আশরাফ খলবলিয়ে উঠে সমস্বরে বলল। তিন পুরুষের এমন কথোপকথনে সিয়ার রাগ যেন আরও বেড়ে গেল তরতর করে। কানারত গলায় চেঁচিয়ে উঠে বলল, কি করেছো কি জীবনে তোমরা? কোনো অ্যাচিভমেন্ট আছে তোমাদের? সারাদিন শুধু পারো একজন আরেকজনের পেছনে লাগতে। তিন বুড়ো ঘরে বসে বসে আমার মাথা খাও শুধু। একা একা জীবন কাটানো যায়? চলার পথে আমাদের একজন সঙ্গীর প্রয়োজন হয়, যে আমাদের খেয়াল রাখবে, সুখে দুঃখে পাশে থাকবে। ওই বুড়ো দুটোকে বিয়ে দিতে পারিনি, ভেবেছিলাম বুড়োটাকে বিয়ে দিয়ে ঘরে তুলবো, সেই সুযোগটাও গেল হাতছাড়া হয়ে। এখন কি করব আমি? শিয়াশার আহাজারিতে ড্রয়িং রুম ঝাঁঝা করে উঠল। কপালে কয়েকটা ভাঁজ নিয়ে আশরাফ বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করলো শিয়ার দিকে। সকাল সকাল কোন দুধওয়ালা এসে তার মেয়ের বিয়ের নিমন্ত্রণ দিয়ে গেছে, সেই থেকে শুরু হয়েছে এমন আহাজারি। কোন দুধওয়ালার মেয়ের বিয়ে ঠিক হয়েছে তাতেই তাদের কি দোষ? সেই র্যাশ ধরে তাদের এমন কুখাদ্য খাওয়ানোর কোনো মানে হয়? সেই বিরক্তি নিয়ে সাইফকে জিজ্ঞাসা করলো, এই দুলা ভাই, দুধওয়ালার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তাতে আমাদের দোষ কোথায়? সাইফ হতাশার নিঃশ্বাস ফেলল। মেয়ের দিকে চোখ রেখে চেয়ারে গা এলিয়ে বলল, দোষ আমাদের না, দোষ আমার মেয়ের, অবুঝ মনের। আশ্রমে যেই লোক দুধ দেয় তার মেজ মেয়ে মৃন্ময়ের বিবাহ ঠিক হয়েছে, কিন্তু আমার মেয়ে মৃন্ময়কে তোমার বউ করার চিন্তা ভাবনা করেছিল, যেটা বাস্তবায়ন হওয়ার আগেই ভেঙে গিয়েছে। তাই আমার মেয়ের মন খারাপ হয়ে গিয়েছে। আশরাফের মুখে তখন বিস্ময়ের লুটোপুটি খাচ্ছে। ওই ইঁদুর ছানা নাকি তার বউ হবে? সে বিস্মিত কণ্ঠে বলল, কি? ওই ইঁদুর ছানা তো এতটুকু ফু দিলে উড়ে যাবে। আমার মতো হুলো বেলালের সাথে ওই নেংটি ইঁদুর, ছি, কি বাজে কম্বিনেশন। সিয়া ডাক্তারি পড়তে পড়তে নিজের চয়েস খুইয়ে ফেলেছে। আশরাফ তার সাদা আঙ্গুল পরিমাণ নির্দেশ করে বলল। সাইফ কপাল কুঁচকে বলল, বয়স তো কম হলো না, এখনো বিয়ের কথা? তুমি আমি আব্বু একসাথে বিয়ে করব তাই। আর আমাদের কন্যাদানও না থুকু, বরদান করবে সিয়া। ভালো হবে না বলো? আশরাফের কথায় আশফাক আহমেদ সাথে সাথে রাগে দৃষ্টি নিক্ষেপ করলেন ছেলের দিকে। আশরাফ লাজুক হাসল। টু ব্যাড। সাইফ ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল। আশরাফ পাত্তা না দিয়ে চিন্তিত গলায় বলল, কিন্তু আমার মাথায় ঢুকছে না, ওই নেংটি ইঁদুর তো ছোট্ট, বিয়ের বয়স হয়নি, তাহলে এর মধ্যে বিয়ে কেন দিয়ে দিচ্ছে? 22 বছর বয়স মেয়েটির, ছোট নয়। আর তাছাড়া ওর বাবার আর্থিক অবস্থা ইদানিং খুব একটা ভালো যায় না, দিন আনে দিন খাই ফুরিয়ে যায় এমন অবস্থা। এছাড়াও ঘরের বড় বড় মেয়ে রেখে সারাদিন দোকানে বসে থাকে বাবা মা। পাড়ায় এই নিয়ে মেয়ে দুটো শঙ্কায় থাকে, তাই হয়তো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে। সাইফ বলল। আশরাফ খানিক অবাক হলো। এইটুকু ইঁদুর ছানারই 22 বছর, দেখলে তো মনেই হয় না। দেখলে মনে হয় কোনো ভরহীন পলাকা। তার মধ্যেই ঝড়ের গতিতে সিয়া রান্নাঘরে ঢুকলো। ধূপধাপ শব্দ করে কিছু কাজ করতে করতে কঠোর কণ্ঠে বলল, আমার দ্বারা আর সম্ভব না তোমাদের খেদমত করা। যতদিন পর্যন্ত না তিনজন ঘরে বউ আনতে পারছো, ততদিন পর্যন্ত কোনো খাবার রান্না হবে না ঘরে। ডাইনিং টেবিলে তিনজন অসহায় দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো। রাস্তায় ধুলো উড়িয়ে উড়ছে দুটো জিপ গাড়ি। ড্রাইভিং সিটের পাশে বসে থাকা শক্ত মানবের অষ্টপুটে মৃদু হাসি যেন সকলে সিরিয়াসনেসকে হাস্যকর করে তুলেছে। নিজেদের অভিযানে ফেল হয়ে ফিরছে 9 জন সেনা সদস্য। তবে দর্পণের মুখের হাসি তাদের গম্ভীরতা অকৃতকার্যতার ক্ল্যাশ নিমিষেই দূর করে দিয়েছে। কানে এয়ারপ্যাড লাগিয়ে ফোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে দর্পণ। ফোনের মনিটরে এক চঞ্চল রমণী হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। অষ্টপুটে লেগে থাকা মৃদু হাসির কারণ এটাই। অজিতার সঙ্গীত মুখে দর্পণের মৃদু হাসি দেখে চলেছে। স্যার কাকে দেখে হাসছে? যখন থেকে নিজের অনুভূতি বুঝতে পেরেছে দর্পণের প্রতি, তখন থেকে এই একটাই সমস্যায় ভুগছে সে। দর্পণ কারোর সাথে কথা বললেও তার বুকের ভেতর ধুকপুক করে উঠে ভয়ে। দর্পণ কোনো মেয়ের সাথে কথা বলছে না তো? রাস্তায় কারোর দিকে তাকালেও তার শঙ্কা জাগে মনে। সেখানে এখন মোবাইলে কিছু দেখে হাসছে, এতে যেন তার আরও অসহ্য লাগছে। কাকে দেখে হাসছে, কি দেখে হাসছে? নাকি এটা তার মনের ভুল? ভালোবাসা বুঝি এমন?
প্রিয় মানুষটির চারপাশে একমাত্র নিজের অস্তিত্ব ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব বরদাস্ত করা যায় না। নিজের অস্থিরতা চেপে চুপ করে বসে রইল নিজের সিটে অদ্রিতা। গাড়িটা সদরে ঢুকতেই ড্রাইভার দর্পণকে জিজ্ঞাসা করলো, স্যার আপনাকে কোথায় নামিয়ে দেব? ড্রাইভারের কথায় দর্পণ ফোন থেকে দৃষ্টি তুলে সামনে তাকায়। তবে তাকে কিছু বলতে না দিয়ে অদ্রিতা উৎকণ্ঠিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, স্যার এখানে কেন নামবে? স্যার তো আমাদের সাথে ক্যান্টনমেন্ট যাবে। পকেটে ফোনটা রেখে দর্পণ গম্ভীর গলায় বলল, আমি ক্যান্টনমেন্টে যাচ্ছি না, আমাকে কেএসপ্রু শপিং সেন্টারের সামনে নামিয়ে দিন। অদ্রিতা উসখুস করে উঠল। সুবেদার শানির দৃষ্টিতে অদ্রিতাকে পর্যবেক্ষণ করছে। এমন গুরুগম্ভীর পরিবেশে এ নারী এমন অবলার ন্যায় আচরণ করছে কেন? বিগত কয়েকদিন ধরেই তার সন্দেহবাতিক মস্তিষ্কে অদ্রিতার অস্বাভাবিক আচরণ চোখে বাজছে। অদ্রিতা সাহস জুগিয়ে দর্পণকে জিজ্ঞাসা করেই ফেলল, এত শঙ্কা নিয়ে আর থাকা যায় না। স্যার আজ অনেকটা ধকল গিয়েছে সকলের উপর থেকে। আপনি এই ক্লান্ত শরীর নিয়ে এখন আবার কোথায় যাচ্ছেন? কোনো কাজ থাকলে আপনি অন্য কাউকে বলুন। ব্যক্তিগত ব্যাপার, নাথিং টু ওয়ারি, আমি ঠিক আছি। গম্ভীর গলায় বলা এতটুকু কথা যেন অদ্রিতার সংখ্যা আরও বাড়িয়ে দিল। অন্ধকার হওয়া মুখে নিজের জায়গা ঝিমিয়ে বসে থাকলো। আরক্ত দৃষ্টি তবুও ব্যক্তিটির উপর থেকে সরছে না। গাড়ি নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে দর্পণ ব্যস্ত পায়ে নেমে পড়ে গাড়ি থেকে। শপিং সেন্টারের অপর প্রান্তে থাকা প্রাইভেট কারটার ভেতরে ঢুকে যায়। ড্রাইভিং সিটে বসে থাকা পৌর লোকটি বিগলিত হাসলো তাকে দেখে। দর্পণ মৃদু হেসে বলল, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আমি ভালো আছি দর্পণ বাবা, তুমি কেমন আছো? ইদানিং তোমায় খুব খুশি খুশি লাগছে। আপনি তো বলেন পরিবার নাকি সকল খুশির কারণ হয়। আমিও হয়তো আমার পরিবার পেয়ে গিয়েছি, তাই খুশি আপনা আপনি ভর করে আছে মুখশ্রীতে। ঘরমাক্ত খাকি পোশাক পরিবর্তনে সিভিল পোশাক পরতে পরতে বলে দর্পণ, এ তো খুশির সংবাদ। অবশ্যই পরিবার হয় আমাদের এমন এক জায়গা যেখানে আমাদের আবদে নিজের সুখ দুঃখ আনন্দ ভাগাভাগি করে নিতে পারি, যেখানে তোমার হাজারটা অভিযোগ কষ্ট শুনতেও কেউ দ্বিধাবোধ করবে না, কারণ ওটা তোমার পরিবার। পরিবার হলো এমন একটা জিনিস যেখানে আমাদের দিন শেষে ফিরতেই হবে। এটা অবধারিত, কারণ সেখানে কেউ না কেউ তোমার অপেক্ষায় থাকে। তা বলো, কবে দেখা করাচ্ছ তোমার পরিবারের সাথে এই বুড়ো ড্রাইভারের সাথে? ড্রাইভার চাচা হাস্যোজ্জ্বল মুখেই বলে। দর্পণও মৃদু হাসলো। বান্দরবানে এসেছে থেকে তার ব্যক্তিগত গাড়ি এই লোকটাই চালায়। ভালোই একটা সুসম্পর্ক রয়েছে তাদের মধ্যে। মৃদু কণ্ঠে বলে, যেদিন সে আমার পরিবার হয়ে আমার ঘরে আসবে সেদিন দেখা করাবো। সেদিন তাড়াতাড়ি আসুক। শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িটির ভেতরে নিস্তব্ধতা বিরাজ করলো বাকি সময়টুকু। পকেট থেকে ফোন বের করে দর্পণ আবারও মোবাইল স্ক্রিনে দৃষ্টি রাখে। 2 সপ্তাহ আগে আসা একটা ছোট্ট মেসেজ। জহুরি নজরে গোটা গোটা অক্ষরের শব্দ বুনন দেখতে লাগলো সে। অল্প কটা শব্দ বুননে রয়েছে বহু মানুষের প্রাণ বাঁচানোর তথ্য। থানচি হিল এরিয়া, তার পাশে একটা ডেঞ্জার চিহ্ন আঁকা রয়েছে। মেসেজটুকুতে এতটুকুই লেখা, যার বদৌলতে সেদিন থানচিতে হওয়া হামলায় তারা বিজয়ী হতে পেরেছিল ঘাতকদের উপর, বাঁচাতে পেরেছিল লক্ষ্মী বিনোদের মতো আরও অনেক নিরীহ মানুষের প্রাণ। চিন্তিত লোচনে সে খুঁটে খুঁটে দেখল সেটি কোনো প্রাইভেট নাম্বার থেকে এসেছিল মেসেজটি। নাম্বারটি কোনো তথ্য বের করতে পারেনি এখন পর্যন্ত। কেউ তাকে আড়ালে সাহায্য করছে। তার চেয়েও বড় কথা হলো ব্যক্তিটি জানে কখন কোথায় হামলা হচ্ছে। মূলত এই নাম্বারের রেকর্ড বের করতেই আজ তারা সারাদিন চেষ্টা করেছে, তবুও তারা কোনো তথ্যই বের করতে পারেনি। এতটাই সিক্রেট এবং নিট অ্যান্ড ক্লিন কাজ কোনো ডিফেন্সের লোক দ্বারাই সম্ভব। তবে কি তাদের মধ্যে কেউ একজন আছে যে সকল তথ্যের ব্যাপারে তাদেরকে অগ্রাসী করতে পারবে? ততক্ষণ পর্যন্ত তার সকল জল্পনা কল্পনা একটা বাস্তবিক রূপ পাবে না, যতক্ষণ পর্যন্ত না ওই মেসেজদাতাকে খুঁজে পাচ্ছে। রোজকার নিয়ম অনুযায়ী শিয়াশা তার ডিউটি শেষে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আজ 3 বুড়োকে আচ্ছা মতো ঝেড়ে দিয়েছে। উপরন্ত তাদের সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছে। বাস তখনও আসেনি। অলস সময় কাটানোর জন্য ভেবেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু উকিঝুঁকি দিবে, কিন্তু তার সুযোগ দিল না রোজ নানা অজুহাতে হাজির হওয়া কাঠখোট্টা মুখটি। বিগত দিনগুলোতে দেখা হয়েছে অপরাহ্নের কোনো ধুলোরানো পিচঢালা পথে কিংবা ধুলোহীন নির্মল দূষণমুক্ত ভোরের সেনানিবাসে সেই সমতল ঘেঁষা উঁচু টিলার উপর এক ঝাঁক ডেইজির মাঝে কিংবা বাসে একলা যাত্রাপথে সঙ্গী হিসেবে। প্রত্যেকবার এসে বলবে, ডাক্তারের কাছে রোগী আসবে না তো কার কাছে আসবে? শিয়াশার প্রশ্নবিদ্ধ কুচকানো কপাল পাত্তা দিল না কাঠখোট্টা মেজরটি। ধীর স্থির অলস পায়ে হেঁটে
তার পাশে গিয়ে দাঁড়ায়। শিয়াশা সপ্রতিভ চাহনি দিল, মুখে ভদ্রতা সূচক হাসি টেনে কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, হাই মেজর। হ্যালো ডাক্তার। কণ্ঠে কৌতুকের আভাসে শিয়াশা দৃষ্টি তাক করলো সরাসরি ওই সরু তীক্ষ্ণ চোখে। ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো,